দর্শক, শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের আওতায় আমরা জানি একটি ভিন্নধর্মী আয়োজন আমরা করছি, যার নাম হচ্ছে প্রজন্মের প্রত্যাশা। এবং সেই প্রজন্মের প্রত্যাশার আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী ও শিশুর জীবনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা। এবং সেই বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে রয়েছেন ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক জনাব সোহানুর রহমান। হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপাকে দিয়ে শুরু করতে চাই। জলবায়ু পরিবর্তন একটা বড় ভূমিকা রাখে সবসময়। আমরা জানি যে নদী ভাঙনের ফলে দেখা যায় শিশু শ্রম বেড়ে যায় এবং ওখানে নারীদেরও অনেক রকম জটিলতার সৃষ্টি হয়। সো আমি যদি আসলে এই প্রসঙ্গ নিয়ে শুরু করি যে জলবায়ু পরিবর্তন আমাদের দেশে কী ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করছে এই শিশু এবং নারীর ক্ষেত্রে। জলবায়ু পরিবর্তনের কারণে যে নারী শিশুরা যে ভিকটিম, এটা আমরা জানি, আমরা থেকে আমরা শুনে এসেছি এবং দেখছিও। এখন হলো সময়টা এমন একটা জায়গায় চলে আসছে যে এটার ভয়াবহতাটা অনেক বেশি, যার কারণে হলো এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন চলে আসছে। আর বিশেষ করে এই নারী ও শিশুর যেই ভুক্তভোগী, তারা দেখা যাচ্ছে যে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝড়, জলোচ্ছ্বাস সহ অনেক ধরনের ক্রাইসিস, প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে নারী শিশুরা বেশি এফেক্টেড হচ্ছে। এবং এফেক্টেড আরেকটা কারণে হচ্ছে সেখানে স্যালাইন ওয়াটারটা কিন্তু অনেক বেশি, তারা সুপেয় পানিটা পাচ্ছে না, নিরাপদ খাবারের ঘাটতিটা যেটা থাকছে সেই জায়গাটাতে কিন্তু তাদের কিন্তু ক্রাইসিস কিন্তু থেকেই যাচ্ছে। তো এই জায়গাতে নারী এবং শিশুরা কিন্তু প্রচুর পরিমাণে হলো ভুক্তভোগী হয়ে থাকে এবং সেই কারণে তাদের শারীরিক যেই অসুস্থতা সেটা কিন্তু লেগেই থাকে। শিশুরা বিশেষ করে হলো তাদের পুষ্টিহীনতায় ভুগে, তাদের যে ছোটবেলা থেকে যে পুষ্টির যে ঘাটতিটা সেটা সেই ঠিক সঠিকভাবে পাচ্ছে না। সুপেয় পানি অভাবে তারা দেখা যাচ্ছে যে লবণাক্ত পানি খাচ্ছে, সেই লবণাক্ত পানির কারণে বিভিন্ন ধরনের ডিজিজে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। ডিজিজ বার্ডেন কিন্তু আমাদের দিন দিন কিন্তু বাড়ছে এবং নারীদের যেটা হলো প্রজনন ক্ষমতা কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এই যে বৈশ্বিক একটা পরিবর্তন, সেই পরিবর্তনের এফেক্টটা কিন্তু শুধু নারী শিশু না, এটা আমি বলবো যে পরিবারের ওপরেও পড়ছে, সমাজের উপরে পড়ছে এবং রাষ্ট্রের উপরেও কিন্তু সেটা পড়ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে আমাদের খাদ্য কর্মসংস্থান যেখানে আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত লবণাক্ত পানি আসার ফলে কিন্তু আমাদের খাদ্যের যোগানটাও কিন্তু আমাদের কমে যাচ্ছে। একটা পরিবারে যখন ৬-৭ জন মানুষ থাকে, বিশেষ করে তাদের কিন্তু সবার কিন্তু ঠিকভাবে পুষ্টির চাহিদা মেটানো একটা পরিবারের যে কর্মক্ষম ব্যক্তি আছে তার পক্ষে সম্ভব হয় না। তখনই দেখা যাচ্ছে যে তার পরিবারের সদস্যকে তখন তাকে অন্য শিশু শ্রমে তখন কিন্তু তাকে পাঠাতে হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় কিন্তু যদি কন্যা সন্তান থাকে তাকে হলো বাল্য বিবাহ দিয়ে দিতে হয়, কারণ তার ভরণ পোষণ এবং তার লেখাপড়ার যে খরচটা তার পক্ষে চালানো সম্ভব হয় না। এইভাবেই কিন্তু আমাদের নারীরা এবং হলো শিশুরা কিন্তু অনেক ভুক্তভোগী, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে তারা পিছিয়ে পড়ছে। হয়তো যে সেই বাড়িতে একটা নারী শিশু যে আছে সে কিন্তু হয়তো তার যদি সাপোর্ট পেত তাহলে ভালো কিছু সে কিন্তু করতে পারতো, সে কিন্তু ভালো একটা জায়গায় তার কর্মদক্ষতাটা কিন্তু দেখাতে পারতো, কারণ পড়াশোনার সুযোগটা কিন্তু তার থাকে না বিধায় কিন্তু তখন তার এই প্রতিফলনটা কিন্তু সে দেখাতে পারে না। তো সেই জায়গাতে আসলে হলো আমাদের সবাইরই আসলে মনোযোগী হওয়া উচিত কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের সেই নারী শিশুর স্বাস্থ্য, তাদের পরিবেশ, তাদের বাসস্থান বা তাদের যে বেড়ে ওঠার যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখা যাবে যে আমাদের উন্নয়নের ধারাটা আরো বেশি গতিশীল হবে। আমি আপনার এই শেষ প্রসঙ্গে থাকতে চাই যে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু বাল্য বিয়েটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা বলছি শিশু শ্রম বাড়ছে, কিন্তু শিশুর যে বিপজ্জনক শ্রম সেটার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রভাব বিস্তার এবং সেখানে আসলে করণীয় কি বলে আপনি মনে করেন? সো আমরা জানি যে বাংলাদেশ একটা বাল্যবিয়ের প্রবণ দেশ। বিশ্বের 3টি যদি দেশকে র্যাঙ্কিং করা হয় তার মধ্যে একটি। সো এর সাথে কিন্তু একটা নিগুড়ভাবে জলবায়ু পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে, আমরা খালি চোখে হয়তো দেখতে পারি না। কারণ আমি একসময় বাল্যবিয়ে নিয়ে কাজ করেছি এবং বাল্যবিয়ে নিয়ে কাজ করতে গিয়ে আমার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে আমি যুক্ত হই। যেমন আমার বাড়ি বরিশালে, আমাদের উপকূলীয় অঞ্চলে সাইক্লোন কিন্তু পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা কিংবা সাতক্ষীরা অঞ্চলে 2007 সালের পর দেখবেন সাইক্লোন কিন্তু অনেক বেড়ে গেছে। 2007 সালের আগে কিন্তু কোনো টাইম লাইন নাই, বাট 7-এর পর সিডরের পর আইলা থেকে আমরা কিন্তু এক ডজন সাইক্লোনের কথা বলতে পারি। আর এটা যেমন সাইক্লোন প্রোন এরিয়ায় ছিল, উপকূলে ছিল, এখন জলবায়ু সংকট বাংলাদেশের সব প্রান্তে। সেটা যেমন উপকূলে হচ্ছে, বরেন্দ্র রাজশাহী অঞ্চলে তেমন হচ্ছে, আমার গাইবান্ধা, কুড়িগ্রাম ওই অঞ্চলেও কিন্তু বন্যা কিংবা সাতক্ষীরার অঞ্চল আছে, ইভেন এখন পাহাড়েও বন্যা হচ্ছে। গত বছর আপনি দেখতে পারবেন যে সাঙ্গু নদীতে 50টা মানুষ মারা গেছে, লাশ ভেসেছে পাহাড়ে, বান্দরবনে, কিংবা সিলেটের যে বন্যা 22 সালের বন্যা,
এটা কিন্তু এর আগে ভাবে দেখা যায়নি, এখন পুরো দেশেই এটা চলতেছে। সো জলবায়ু পরিবর্তনের সাথে বাল্যবিয়ের সম্পর্কটা হচ্ছে, প্রথমত জলবায়ু পরিবর্তনের পিছনে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমরা জীবাশ্ম জ্বালানি এমন পরিমাণে পোড়াচ্ছি, এত পরিমাণ শিল্প বিপ্লব করছি এবং অনিয়ন্ত্রিত মুনাফা আমরা তৈরি করছি, উন্নয়ন করছি, যার ফলে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন হলে জলবায়ু পরিবর্তনকে তার দেখা যায় না, জলবায়ু পরিবর্তনকে দেখা যায় তার অনেক ধরনের প্রভাবের ফলে যে সৃষ্ট দুর্যোগের মাধ্যমে, যে দুর্যোগগুলোকে আমরা একসময় প্রাকৃতিক দুর্যোগ বলতাম, বাট এগুলো আর প্রাকৃতিকের মধ্যে নাই, এগুলো এখন মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই যে গরম, এটাকে আর প্রাকৃতিক দুর্যোগ বলে আপনি বলতে পারবেন না যে তাপপ্রবাহ প্রাকৃতিক, এটা কিন্তু মনুষ্য সৃষ্টই দুর্যোগটা। যখন দুর্যোগ হয়, আমরা যখন কোভিড দেখলাম, বা এই যে গরম যদি বলেন, এই গরম কি তাপপ্রবাহ কি সব মানুষকে কি সমানভাবে গরম যাচ্ছে? যে ধনী সে কিন্তু এসি ব্যবহার করতে পারতেছে, বরং তার এসির গরম কিন্তু গরিবকে আরো বেশি ইম্প্যাক্ট করেছে। বস্তি অঞ্চলের মানুষ বা যারা থাকে নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু সমানভাবে নিতে পারে না। তো যখন প্রাকৃতিক দুর্যোগগুলো বাড়ে, তখন ধনীকে এবং গরিবকে ভিন্ন ভিন্নভাবে ইম্প্যাক্ট করে। সো গরিব সে আরও গরিব হয়, গরিব হওয়ার পরে যেমন আমাদের বরিশাল অঞ্চল থেকে সম্প্রতি সরকারি গবেষণা 13% মানুষ ঢাকার বস্তি ইসলামে থাকে, কারণ কি তাদেরকে সেই মনপুরা থেকে, ভোলা থেকে তাদেরকে বাস্তুচ্যুত হইতে হয়েছে। তো যখন তারা বাস্তুচ্যুত হয়, তখন তাদের কাছে সবচেয়ে নিরাপদ জায়গাটা মনে হয় মেয়েকে বিয়ে দিয়ে দিলে আমার অর্থনৈতিক দায়টা কমে, মেয়েটাকে নিরাপদ রাখা যায়, একজন সদস্য কমলো, আর্থিক একটা বার্ডেন কমলো। তার চেয়েও বড় প্রশ্নটা তাদের গার্ডিয়ানরা বলে যে আমরা করবোটা কি, কারণ সে এমন দুর্গম চরে বা এমন দ্বীপে থাকে, যদি রাঙ্গাবালির চর বলেন, সোনার চরান্ডা, কিংবা সেই চর ইউথনেট কুড়িগ্রামে, তাদের 5 গ্রেডের পর স্কুল নাই। তো না থাকার কারণে তার যদি পড়াশোনা কন্টিনিউ করতে হয়, তাকে আরেক চরে হাই স্কুল আছে, সেখানে যেতে হয়, উচ্চশিক্ষার জন্য যেতে হয়। গেলে হচ্ছে সেই ট্রলারের জন্য এক্সট্রা ভাড়া লাগে, অতিরিক্ত টাকা খরচ করতে হয়। তো সেই টাকাটা তাদের কাছে থাকে না। মেয়ের অনেক ক্ষেত্রে সাঁতার জানে না, বিশেষ হাওড়ের অঞ্চলের কথা যদি বলেন। তো ছেলেরা কোনো মতো 8ম শ্রেণী পর্যন্ত পড়তে পারে, অনেক ক্ষেত্রে 10ম শ্রেণী শেষ করতে পারে না। সো মেয়েরা 5-এর পরে, সো সে যখন 6-এ পড়বে, ওই সময় তার বিয়ে হয়ে যায়, কারণ সে 1 বছর তাকে বসিয়ে রাখা সম্ভব না। চ্যালেঞ্জ হচ্ছে ওই 1 বছরের মধ্যে যে ছেলেটার সাথে তার বিয়ে হলো এবং তার কোনো পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো ধারণা থাকে না, না থাকার কারণে সে খুব দ্রুত মা হয়ে গেলে তখন তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি হয়, এবং তখন দেখা যায় যে অনেক বেশি মাতৃ এবং শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এবং ওই অঞ্চলে পানি সংকট এত গভীর, তারা বাধ্য হয় ক্ষেত্রে লবণ পানি খায়। তো লবণ পানি খেলে তখন মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য একলামশিয়া, প্রিয়াক্লামশিয়া, এই ধরনের রোগের কারণে মা ও শিশু অনেক মারা যায়। আবার উপকূলে ছেলেরাও কিন্তু অনেক ক্ষেত্রে বাল্যবিয়ে করে, এবং শিশু শ্রমটা এমন, তারা অনেক বেশি ইটভাটায় কাজ করে কিংবা ঝুঁকিপূর্ণ শ্রমে চলে যায়। তখন তাদের হাতে কিছু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ঝুঁকিপূর্ণ শ্রমের মধ্যে 1 নম্বরে আমি রাখবো ইটভাটাকে। সো ইটভাটা যেমন শিশু শ্রমকে আগাচ্ছে, তেমন করে যেমন শ্যামনগর অঞ্চলে এমন হয়, একটা শিশুকে 6 মাসের জন্য একটা ডিডে, একটা দলিলে স্বাক্ষর করে তাকে অ্যাপয়েন্ট করা হয়। ওই দলিলে কি লেখা থাকে ওইটা আর ফ্যামিলি কেউ জানে না কিছু। তাহলে এটা কিন্তু এক ধরনের নতুন দাসত্ব। তাহলে একদিকে শিশুর অধিকার লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে ইটভাটার কারণে আমাদের বায়ু দূষণ, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, সব দিকে কিন্তু এই ঝুঁকিটা কিন্তু বাড়িয়ে তুলছে। একেবারে খুব চমৎকার বলেছেন। আমি এই প্রসঙ্গে কিছুক্ষণ থাকতে চাই। প্রজন্ম নিয়ে আমি আরো কথা বলবো, যে প্রজন্মের পর প্রজন্ম আমরা আসলে সামনে এগিয়ে যাচ্ছি, যেটা ভাইয়া বলছিলেন যে এখন তো আমরা অনেক আধুনিক যুগে বসবাস করছি, কিন্তু ওই যে সেটা ভাবতে হবে যে প্রযুক্তি আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, এবং আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমি প্রজনন ক্ষমতা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন যে নারীর যে বন্ধ্যাত্ব বৃদ্ধি পাচ্ছে এইসব কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে নানা রকম জটিলতা দেখা দিচ্ছে। সো এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা পদক্ষেপ নিচ্ছি, বিভিন্ন সংস্থা কাজ করছে, আপনারা কাজ করছেন, আসলে কি ফলপ্রসূ কোনো কিছু আমরা পাচ্ছি নাকি পাচ্ছি না? এটা একটা জটিল প্রশ্ন। কারণ হলো আমাদের দুই পক্ষ থেকেই আমাদের আসলে বলতে হবে যে সরকার এবং হলো বেসরকারি প্রতিষ্ঠান যারা আছেন, তারা আমরা আসলে সম্মিলিতভাবে কাজ করছি এটাকে কিভাবে ওভারকাম করা যায়। কারণ হলো সমস্যা সবসময় যদি বলতে থাকি তাহলে কিন্তু ওভারকামটা কিন্তু আমরা করতে পারবো না। তো এইখানে আমাদের আসলে সবচেয়ে বেশি দরকার হলো সমন্বয়টা। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদের সমন্বয়টা একটু কম থাকে বিধায় কিন্তু আমরা এটা রেজাল্টটা কিন্তু সেইভাবে দেখতে পাই না। আর যেটা বলছিলেন, আমরা অবশ্যই উন্নয়নের দিকে যাব, অবশ্যই আধুনিকায়নের দিকে যাব, কিন্তু আমাদের অতীত বা আমাদের জীবনাচারকে বাদ দিয়ে কিন্তু না, সেটা হবে হেলদি যেটা হয় সেইটাকে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কারণ আমার যত যাই বলে যে প্রজনন ক্ষমতা যদি কমে যায়, আমাদের কিন্তু ফিউচার জেনারেশন কিন্তু ভালোভাবে কিন্তু সে আসবেও না, এবং সে কিন্তু আমাদের রাষ্ট্রের যে দায়িত্ব বা সমাজের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু সে সঠিকভাবে কিন্তু নিতে পারবে না। তার জন্য দরকার হলো
উপযুক্ত পরিবেশ, উপযুক্ত হলো তার যে বেড়ে ওঠার যে পুষ্টিকর নিরাপদ খাবারের যে নিশ্চয়তা, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ হলো প্রজনন ক্ষমতার সাথে কিন্তু অনেক কিছু কিন্তু রিলেটেড। কারণ হলো আমরা যদি বলি যে একটা নারী মা হবে, কিন্তু শুধু মা হওয়াটা কিন্তু বড় কথা না, কিন্তু মা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু, তার পরিবারের এনভায়রনমেন্ট, তার সমাজের এনভায়রনমেন্ট, এবং সে কিভাবে থাকছে, কি তার চাহিদা বা কি ধরনের খাবার যে খাচ্ছে সেটা কি তার পুষ্টির চাহিদা মেটাচ্ছে কিনা, তার যেহেতু সে একজন মা হতে যাচ্ছে, তার যে শিশুটা আসবে সেই শিশুটা কি সঠিকভাবে পৃথিবীর আলো দেখতে পাবে কিনা, এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু রিলেটেড। শুধু এককভাবে শুধু আমরা পরিবেশ নিয়ে কথা বললে শুধু পরিবেশের কথা বললে হবে না, রিলেটেড কিন্তু অনেক কিছু আছে। আমার এনভায়রনমেন্ট, আমার খাদ্য নিরাপত্তার কথা ভাবতে হবে, আমার মেন্টাল হেলথের কথা কিন্তু এখানে অবশ্যই দরকার। কারণ মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু একটা মা সে সুস্থ শিশু কিন্তু সেভাবে দিতে পারবে না। তাকে কিন্তু সবসময় ওইভাবেই রাখতে হবে যেন সে একটা সুন্দর একটা শিশুকে সে ভূমিষ্ঠ করতে পারে, এবং সেই শিশুটা যেন ভালোভাবে পৃথিবীর আলো দেখে সে যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সেই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন আন্দোলন করছি, বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক কাজ করছি, এবং বিভিন্ন ধরনের আমরা যেহেতু গভর্নমেন্টের একার পক্ষে অনেক কাজ করা সম্ভব না, আমরা সহযোগী সংগঠন হিসাবে সরকারের সাথে আমরা কাজ করছি। কিন্তু আমরা চাই এখানে সম্মিলিতভাবে কাজটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আরও বেশি মানুষকে একত্রিত হতে হবে। কারণ কমিউনিটি ইনভলভমেন্ট খুব প্রয়োজন। কারণ কমিউনিটিতে যারা আমরা থাকছি তারা যদি কমিউনিটির মানুষজন একত্রিত না হই তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু সহজ হবে না। কারণ প্রত্যেকের খবর রাখতে হবে, প্রত্যেকের সুবিধা অসুবিধা কি সেটা জানতে হবে। কারণ আমি বলছি প্রাকৃতিক দুর্যোগ শুধু সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না, সেখানে আমাদের প্রত্যেককে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ আমরা যখনই এগিয়ে আসব তাহলে দেখা যাবে সেই মোকাবেলা করাটা কিন্তু সহজ হবে। তো অতএব আমরা বলবো যে সবার হাত একে একে হাত ধরে যদি আমরা এগোই আমাদের সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, এবং হলো জলবায়ু মোকাবেলায় আমাদের একটা সুন্দর ভূমিকা থাকবে, যেটা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দরভাবে আমরা উপহার দিয়ে যেতে পারবো। নিঃসন্দেহে আমাদের ভাইয়ের কাছে যাব। জলবায়ু পরিবর্তনের পরে আসলে যেটা হয় যে এই ঝুঁকি মোকাবেলায় আমাদের সক্ষমতা কতটুকু, বা সেটাকে আমরা ফুলফিল করতে পারছি আদৌ? জি, তাহলে একটা হচ্ছে যে আলোচনাটা হচ্ছিল যে প্রজনন ক্ষমতা নিয়ে, বাট এটা কিন্তু একটা অধিকার, যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার। আমরা যদি সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমাদের কল্যাণ নিশ্চিত করতে, বিশেষ করে তরুণদের এই জায়গাটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা উচিত। কিন্তু একে তো বাংলাদেশে আমরা এই স্বাস্থ্য নিয়ে তেমন সচেতনতা নেই, অনেক ক্ষেত্রে এটাকে অধিকার হিসাবেই দেওয়া হয় না। তারপর যখন দেখা যায় যে একেবারে জলবায়ু প্রবণ এলাকা তো শেষ মাথা, একেবারে ধরেন চর, পাহাড়, সো ওইখানে বেসিক যে মৌলিক স্বাস্থ্যসেবা এটাই পৌঁছায় না। আমরা যে চরে কাজ করি সেই চরে তো প্রজনন স্বাস্থ্যের আগে যে সাধারণ স্বাস্থ্যসেবা সেটাই আসে না, এবং তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে এক রাত একদিন চলে যায়। মানে যে এই দূরত্বটা আমরা এখনো বোঝাতে পারিনি, এবং এসডিজির জায়গায় কিন্তু সেই পিছিয়ে রাখা মানুষকে যুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো জলবায়ু পরিবর্তন অনেক গবেষণা আমরা নিজেরাও গবেষণা করে দেখেছি যে কিশোরীদের যে প্রজনন স্বাস্থ্য অধিকারকে বিঘ্নিত করে, বিশেষ করে লবণাক্ততা তো অনেক বেশি প্রভাব ফেলতেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ক্ষয়ক্ষতি কিন্তু অনেক ক্ষয়ক্ষতি, এবং এর জন্য বাংলাদেশের দায় খুবই কম। বাংলাদেশ 0.4%, 5% কার্বন নির্গমন করে না। জলবায়ু পরিবর্তনটা কিন্তু এটা বৈশ্বিক কারণ, যার জন্য মূলত দায়ী হচ্ছে শিল্পোন্নত বিশ্ব। তারা এত পরিমাণ শিল্প বিপ্লব করেছে যেটা আমাদের ঝুঁকির মধ্যে ফেলেছে। আমাদের ক্ষতির জায়গাটা কোথায়? গত 50 বছরে 1970 সাল থেকে আমাদের প্রতি বছরে 1 লাখ মানুষ ধরেন মারা গেছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিজ্ঞান বলছে যে 1 লাখ করে প্রতি বছরে আমরা মানুষ হারিয়েছি। কিংবা ডেঙ্গু দেখেন, যে ডেঙ্গুতে 1 দশকে যা মারা যেত এখন 1 বছরে 1000 মানুষ মারা যাচ্ছে। এখন হিটওয়েভ দেখেন, হিটওয়েভে মানুষ মারা যাচ্ছে। এই সব মানুষগুলো কিন্তু মারা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে, জীবাশ্ম জ্বালানির কারণে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা কিন্তু জানি না। আমাদের অর্থনৈতিক জিডিপির আমরা 1.5% থেকে 2% জিডিপি আমরা লস করছি, প্রায় বিলিয়ন টাকার মতো হয়তো। এত যে ক্ষয়ক্ষতি, তারপরও বাংলাদেশ সরকার কিন্তু দেখবেন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আমরা অনেক দেশের চাইতে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু আগানো রোল মডেল। আমাদের দুর্যোগ যেমন করে বেড়েছে কিন্তু মৃত্যু কমেছে। আগে 1970 সালের যে যখন মানুষ যত লাখ মারা গিয়েছে, এখন কিন্তু মানুষ কম মারা যাচ্ছে, মৃত্যু কমছে,
বাট দুর্যোগ বাড়তেছে। প্রশ্নটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে এতে এমন পরিমাণ মানে এত ধরনের এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটবে যেটা মোকাবেলার জন্য আসলে আমরা কেউ প্রস্তুতি নিয়েও কিছু করতে পারবো না, বা আমাদের ধারণাই নেই যে সেটা আসলে কোন লেভেলের কিছু হতে পারে। কোন লেভেলের, কারণ এক হচ্ছে আমাদের 6 ঋতুর ঋতু পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টিপাত আগে যে বৃষ্টি 1 মাসে হতো এখন সেই বৃষ্টি 1 ঘন্টায় হয়, সারা মাসে হয় না, 1 ঘন্টায় সেই বর্ষণ হয়ে যায়। সো সেই 1 মাসের বৃষ্টি 1 ঘন্টায় নেওয়ার মতো ঢাকা সহ বাংলাদেশের কোনো শহর তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে সুয়ারেজ সরকারই বলছে সেটা তার সেই ক্যাপাসিটিটা নেই, কিংবা এই যে গরমের যে মাত্রা এটা নেওয়ার মতো অবস্থায় কিন্তু আমরা নেই। তারপরও সরকার অনেক ক্ষেত্রে প্রস্তুত, যেমন জলবায়ু তহবিল গঠন করা হয়েছে, সেখান থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, অভিযোজনের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাব প্রণয়ন করা হয়েছে, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের থিওরিটা হচ্ছে যে আমরা আর আমাদেরকে শুধু আমরা ভালনারেবল, বিপদাপন্ন, ক্ষতিগ্রস্ত এটা আমরা জানি, কিন্তু আমরা চাই বিশ্বকে দেখাতে যে আমরাও কিছু করছি, আমাদেরও কিছু সক্ষমতা আছে, এবং সেই সক্ষমতার জায়গায় বিশেষ করে বাংলাদেশ অভিযোজনের ক্ষেত্রে, ক্লাইমেট অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে বিশ্বের শিক্ষক, জাতিসংঘের মহাসচিব বলেছেন। যেমন আমাদের বরিশাল অঞ্চলে কৃষকরা ভাসমান বীজতলা তৈরি করে, যেটা 400 বছরের তার প্র্যাকটিস। সে জলবায়ু পরিবর্তনও জানতো না, অ্যাডাপ্টেশনের জানতো না, কিছুই জানতো না, বাট সে কিন্তু ওই ভাসমান বীজতলার মাধ্যমে পরিবর্তিত জলবায়ুর সাথে সে খাপ খাইয়ে নিয়েছে। কিংবা উপকূলীয় এলাকায় পানির সংকট, মানুষ কিন্তু নিজেই শিখে নিয়েছে যে বৃষ্টির পানি ধরে সেটাকে কাজে লাগাতে হয়। প্রশ্ন হচ্ছে যখন পানি সংকট বেড়ে যাচ্ছে, বৃষ্টির পানি ধরে খেতে হচ্ছে, তখন ওই খাওয়ার পানি থেকে নারীকে পানি সংগ্রহ করতে হয়, সেই নারী কতটুকু পানি পায়? সেই নারী পানি পেলে তার যে মাসিক ব্যবস্থাপনা সেখানে সে কি পর্যাপ্ত পানি পায়? সে কিন্তু সে পানির ন্যায্য হিস্সা কিন্তু পায় না। সো আমরা আমাদের জায়গা থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে, সরকারি বেসরকারি জায়গা থেকে অনেক উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু বৈশ্বিক পর্যায় থেকেও অনেক ধরনের সহায়তা লাগবে। সেই সহায়তা না হলে এই সংকটকে মোকাবেলা আরও কঠিন হয়ে যাবে। আর বাংলাদেশের ওই ধরনের অনেক গল্প আছে, নারী এবং শিশুকে আমরা যেভাবে বলি বিপদাপন্ন, তার নেতৃত্বের গল্পও আছে। বাংলাদেশের নারী ও শিশুদের সেই নেতৃত্বের গল্পগুলোকে আমাদের সামনে তুলে আনতে হবে। এটা শেষের এই লাইনটা আসলে কোট করার মতো। আমি আপনার সঙ্গে একমত যে এটা না হলে সবসময় আমরা বলেই যাচ্ছি যে উন্নয়ন দরকার, উন্নয়ন দরকার, নারী ও শিশুর উন্নয়ন দরকার, কিন্তু সেই উন্নয়ন তো হচ্ছে, পজিটিভ সাইডগুলো আমরা কম দেখছি, নেগেটিভ সাইডগুলো হয়তো আমরা বেশি ফোকাস করছি, এবং ওইটা হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। সেই জায়গাগুলো হয়তো তুলে আনাটা জরুরি। আপনার কাছে যাবো, একদম শেষে আছি, শেষ প্রশ্ন। আপনি বলছিলেন যে আপনারাও কাজ করছেন সরকারের সাথে, এবং ভাইয়া একটা কথা বলেছে যে বৈশ্বিকভাবে আরো সহযোগিতা দরকার, একসঙ্গে কাজ করাটা দরকার। সো সেখানে আর কি কি সুযোগ সুবিধা পেলে আসলে কাজটাকে আরো ত্বরান্বিত করা যাবে বলে আপনি মনে করছেন? এটা প্রথমেই তো আছে সমন্বয়, এটা সেই সমন্বয়ের জায়গা থেকে আরেকটু বেশি হাত বাড়াতে হবে। যেটা ভাইয়া কিছুক্ষণ আগে বললেন যে পজিটিভ জিনিসগুলোকে নিয়ে আসা, আমাদের আসলে হলো ওই প্র্যাকটিসটাতে চলে আসতে হবে। নেগেটিভ যদি আমি প্রথমে শুরু করি তাহলে কিন্তু আমি আর বেশি সামনে এগোতে পারবো না। তো পজিটিভটাকে যদি আমি সামনে দেখি তাহলে দেখা যাবে যে আমি অনেক দূর, আমার শক্তিটা আছে, আমি অনেক দূর যেতে পারবো, বা নতুন পরিকল্পনা আমি তার জন্য নিতে পারবো। এটা একটা আমাদের সুবিধা। আর যেটা হচ্ছে আপনার প্রসঙ্গে আরেকটু বলা, সবচেয়ে বড় কথা হলো কি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুব দরকার, এবং আচরণগত পরিবর্তন যেটা সেটা আমাদের অবশ্যই দরকার। এটা হলো ব্যক্তি পর্যায়ে বলি, এবং হলো অন্যভাবে যারা আমরা এই ধরনের কার্যক্রমের সাথে যারা হলো শিল্প উন্নত যে দেশগুলো আছে তাদের এই জায়গাটা হয়তো তাদের কারণে হয়তো আমরা আজ কিন্তু অনেক কিছুতে কিন্তু সাফারার হচ্ছি, কিন্তু আমরা যেই দূষণগুলোর কারণে আমরা সাফারার হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে, আমাদের যেন এই ভুলগুলো না হয় সেই জায়গাতে আসলে আমাদের কাজ করা উচিত। প্রত্যেকের জায়গা থেকে একটা কমিটমেন্ট হওয়া উচিত যে আন্তর্জাতিকভাবে যেন আমরা কোনো মডেল হিসেবে যেন কোথাও দাঁড়াতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকেরই আসলে কাজ করতে হবে। কি কারণে? আমাদের খাদ্য ব্যবস্থাপনার কথা বলি যে আমাদের কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমাদের একটু ফোকাস করতে হবে যে আমাদের খাদ্য নিরাপত্তাটা কিন্তু আমার সবার আগে দরকার। আমাদের যাতায়াত ব্যবস্থা, যেটা আমরা বলছিলাম জ্বালানি নির্ভরতা কিন্তু আমাদের খুব বেশি বেড়ে যাচ্ছে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আমরা আমাদের সংগঠন থেকে যে কাজটা করি, আমরা নন মোটরাইজড ভেহিকেল, যেটা হলো রিক্সা, সাইকেল, এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু আমরা নিয়ে আমরা সবসময় সরকারের সাথে কাজ করছি এবং কমিউনিটি বেসড কাজ করছি। এটা কিন্তু খুব বেশি ফোকাস, আমরা যদি বলি যে অনেক বেশি করেছি সেটা না হলেও কিন্তু মানুষের কাছে কিছু মেসেজ অন্তত গেছে। দূষণের যে জায়গাটা, বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, নদী দূষণ হচ্ছে, এই দূষণের জায়গাটা তো কিন্তু আমাদের কাজ করার যে এক সুযোগ আছে, সেই জায়গাটা যেন আমরা সবাই মিলে কাজ করতে পারি। যত যাই হোক, আমি হয়তো চলে যাব, আমি অনেক কিছু পাবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো কিছু দেখে। কারণ আমাদের দিন দিন কিন্তু দেখেন যে ডিজিজ বার্ডেন কিন্তু আমাদের বাড়ছে।
আমাদের এই ডিজিজ বার্ডেন কমানোর জন্য কিন্তু আমাদের কিছু হেলথ ফ্যাসিলিটিস দরকার, শুধু হলো চিকিৎসা নয়, আমরা কিভাবে প্রিভেনশনটা আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং আমি সুস্থ থাকার জন্য আমাকে কি করতে হবে, কি ধরনের আমার আচরণ হওয়া উচিত, সেই আচরণগুলোর নিয়ে আমাদের প্রচারণা, যেটা হলো অ্যাওয়ারনেস আমরা বলি, এই জায়গাতে কিন্তু আমাদের কাজ করার কিন্তু সুযোগ আছে। আর যেটা বলছি যে আমরা অনেক সময় বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমরা সহজে কিন্তু করতে পারছি না। যেমন জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু আমাদের যে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কি কারণে বৃদ্ধি পাচ্ছে? আমাদের লাইফস্টাইলই দেখেন, এসি, আমার বাসায় হয়তো এসি আমি নিচ্ছি আমার গরমের সহনীয় পর্যায়ে, আমি ঠান্ডা হওয়ার জন্য নিচ্ছি, কিন্তু এটার ক্ষতিটা কিন্তু আরেকজন কিন্তু পাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই আমাদের জীবনাচারগুলো কিন্তু অনেক ধরনের ব্যারিয়ার তৈরি করছে আমাদের হলো সমাজের মধ্যে। তো এই জায়গাতে আমার আসলে কাজ করার খুবই দরকার, কারণ আমাদের ধরেন প্লাস্টিক্স ইউজ আমরা অনেক বেশি করি, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক্স, এটা কিন্তু না করলেও কিন্তু হয়। আমরা কেন আগে থেকে কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু হলো মাটির হাঁড়িতে কিন্তু রান্না করেছেন। হ্যাঁ, এটা হাইজেনিক, আর এখন নন স্টিকি আছে, রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়, এগুলো কিন্তু আবার ট্রেন কিন্তু আসছে। কিন্তু আমার কথা হলো যে প্রমোশনগুলো সবসময় যেন পজিটিভলি হয়, নেগেটিভ কথাটাকে না এনে এটাকে এইভাবে করা উচিত। আমাদের বাচ্চারা যেমন হলো যে ফাস্ট ফুডের নাম অহরহ বলতে পারবে, কিন্তু দেশি খাবার বলেন, শাকসবজি বলেন, মাছের নাম বলেন, জীবনে কিন্তু তারা বলতে পারবে না। এইটাকে এখন আমরা নেগেটিভ যদি বলি তাহলে হবে না, প্রচারটা হবে এইগুলোর এই নাম, এটা খেলে এই পুষ্টি আছে, এটা খেলে তোমার এই সুবিধাটা আছে, এইভাবে প্রচারণাগুলো আসলে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আর যেটা বলছিলাম যে আমাদের আচরণের পরিবর্তনটা আসলে খুবই বেশি প্রয়োজন, কারণ তাহলেই দেখবো যে আমাদের অনেকগুলো পরিবর্তন কিন্তু আমাদের আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি। দর্শক সবাই অনেক ভালো থাকুন, এবং ওই কতগুলো কথা আসলে বলতে হবে। একটা কথা আপা বলেছেন, আচরণের পরিবর্তন দরকার, ভাইয়া বলেছেন সবাইকে একসঙ্গে যৌথভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং সেখানে আসলে সরকার, যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, একই সাথে বৈশ্বিক কিছু সহযোগিতা দরকার। তাহলে কিন্তু যৌথভাবে পথ চললে সকল সমস্যার সমাধান করা যাবে। দর্শক অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, এবং সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করুন। আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।